জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দেবেন এমন খবর পেয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধসিয়ে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। কয়েক হাজার ছাত্র জনতা এক হয়ে ৩২ নম্বরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়। শেখ হাসিনা বক্তব্য দেবেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদে ৩২ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা করে ছাত্র জনতা। বুধবার রাত ৯টায় বুলডোজার নিয়ে ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা থাকলেও রাত ৮টার আগেই ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধরা। প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে লাঠি সোঁটা নিয়ে বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করেন ছাত্র জনতা, পরে আগুন ধরিয়ে দেন। একই সময়ে শাহবাগ থেকে একটি বুলডোজার ৩২-এর দিকে রওনা হয়। এদিকে আওয়ামী লীগের নাম ও সব ধরনের স্মৃতিচিহ্ন মুছে ফেলার এই কার্যক্রম রাতের মধ্যেই ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলায়। পলাতক শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ মানুষ। এ সময় গুম খুন দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। বুধবার রাত 8:30টার দিকে সিলেট কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সিলেট সিটি কর্পোরেশনের সামনে সমাবেশ করেন তারা। এ সময় জুলাই গণহত্যার প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সময়ে ফ্যাসিবাদের আইকন মুছে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হল, শেখ হাসিনা ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম ফলক ও ভিত্তি ফলক ভাঙেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে মুজিববাদ মুছে দাও স্লোগান দিয়ে চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রাত 9:30টার নগরীর প্রেস ক্লাব ও জামাল খান মোড়ে এই কর্মসূচি করেন তারা। এছাড়া রাতে খুলনার শেরেবাংলা মোড়ের শেখ হাসিনার চাচার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। দর্শক, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার অনলাইন বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। ছাত্র জনতার এই কর্মসূচির সবশেষ তথ্য জানাবেন। যে বিষয়টি আসলে আমরা শুরু থেকেই বলতে চাচ্ছি যে এখানে শুরু থেকেই যারা অবস্থান করছিলেন যে সকল শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা শুরু থেকেই তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এবং সর্বশেষ যে বিষয়টি আপনাদের জানাতে চাই, আজকে বুলডোজার দিয়ে এই বাড়িটি গুড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটি আসলে ইতোমধ্যেই বাস্তবায়ন করা শুরু হয়ে গেছে। কারণ বেশ কিছুক্ষণ আগেই এখানে একটি বুলডোজার উপস্থিত হয়েছে, এসেছে, পৌঁছেছে এবং একই সাথে এর কিছুক্ষণ পরই আধা ঘন্টা পরই আরেকটি বুলডোজার ইতোমধ্যে এখানে পৌঁছেছে। এইখানে পৌঁছানোর পরপরই আসলে দ্বিতীয় যে বুলডোজারটি এসেছে সেই বুলডোজারটি দিয়ে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের মূল যেই বাড়িটি ছিল সেই বাড়িটির দোতলা যেই দোতলাটি ছিল সেই তলাটি আসলে ভেঙে ফেলা হচ্ছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আপনারা দেখতে পাবেন যে ঠিক পেছনে এখানে দ্বিতীয় বুলডোজারটি দিয়ে আসলে দ্বিতীয় তলাটি ভাঙা হচ্ছে। এবং প্রথম যে বুলডোজারটি এসেছে সেই বুলডোজারটি দিয়ে যে প্রাচীরটি ছিল এখানে বাড়ির, সেই প্রাচীরটি আসলে ভেঙে ফেলা হয়েছে এবং ঠিক দ্বিতীয় তলারই আরেক পাশের
দেয়াল ভেঙে ফেলা হয়েছে। এই ছিল সর্বশেষ। তবে যেই বিষয়টি আজকে আমি একটু আপনাদেরকে জানাতে চাই যে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্র জনতার উদ্দেশ্যে একটি ভাষণ দেওয়ার কথা ছিল। যে ভাষণের ঘোষণার পরেই আসলে আজকের এই কার্যক্রম হাতে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে আন্দোলনকারী, গেল 5 আগস্টে আন্দোলনকারী সকল জনতাই আসলে এই সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করে। আজ রাত 8টায় শেখ হাসিনার সেই ভাষণের পূর্ব থেকেই আসলে এখানে মানুষ জমায়েত হতে শুরু করে। এই বাড়ির মূল যে ফটক আছে সেই ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে, ভিতরে যে অবশিষ্ট যা কিছুই ছিল তা ভেঙে ফেলে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। তার পাশাপাশি বেশ কিছুক্ষণ যাবৎ আসলে এই অবস্থা চলার পরে সেনাবাহিনী সতর্ক অবস্থানে ছিল। তারা চেষ্টা করেছে আসলে এই ছাত্র জনতাকে বুঝিয়ে সুঝিয়ে এই কর্মসূচি থেকে একটু পিছিয়ে আনার, কিন্তু তারা আসলে মানেনি, বরঞ্চ তাদের প্রতিরোধের মুখে সেনাবাহিনী এখান থেকে চলে যেতে বাধ্য হয়। তারপরও সেনাবাহিনী এই 32 নম্বর রোডের একদম শুরুতে অবস্থান করছে। তারা চেষ্টা করছে যাতে কোনো ধরনের সংঘর্ষ এখানে যাতে না ঘটে। এখানে তারা যে কার্যক্রমের পরিকল্পনা আজকে করেছে সেই কার্যক্রম তারা ঠিকভাবে পরিচালনা করছেন। এর সাথে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি, একই সাথে উৎসুক জনতার ভিড় দেখেছি এবং 32 নম্বর বাড়ির সামনে যে 32 নম্বর রোডের যে মোড়টি আমরা চিনি সেই রোডে আসলে কিছুটা যানজটেরও তৈরি হয়েছে। কিন্তু সবকিছু ছাপিয়ে আজকের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা ভাষণের ঘোষণার পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারির যেই সমন্বয়করা ছিলেন সেই সমন্বয়করা আসলে সাথে সাথেই ফেসবুকে প্রতিবাদ জানান এবং এই কর্মসূচির ঘোষণা দেন। এবং এই কর্মসূচি ঘোষণার পরেই আসলে যে বিষয়টি আসলে তুলে ধরা হয়, তারা বলছিলেন যে ফ্যাসিবাদের সর্বশেষ যে চিহ্নটি বর্তমানে বাংলাদেশে অবশিষ্ট রয়েছে তা হচ্ছে শেখ মুজিবুর রহমানের এই 32 নম্বরের বাড়িটি। তারা বলছে যে 32 নম্বরের এই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে মুজিববাদের কবর রচনা করা হবে, মুছে দিয়ে এই বার্তা শেখ হাসিনাকে দেওয়ার চেষ্টা করা হবে, যে এই মুজিববাদ এবং ফ্যাসিবাদ বাংলাদেশে আর অবস্থা বা ফিরে আসতে পারবে না, এই বার্তাটি তারা দেওয়ার চেষ্টা করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দলীয় পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের প্রতিবাদে ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাড়িতে আগুন এবং বুলডোজার দিয়ে ধসিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ জনতা, বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালাচ্ছে, সে খবর জানাচ্ছিলেন সরাসরি তারিক। দর্শক, দেশের পুরনো 4 বিভাগকে 4টি প্রদেশ করা, দিল্লির মতো রাজধানী ও আশপাশের উপশহর নিয়ে মহানগর সরকার প্রতিষ্ঠা সহ 2 শতাধিক সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া উপসচিব পদে প্রশাসন ক্যাডারের সাথে অন্যান্য ক্যাডার ও নন ক্যাডারের ভারসাম্যতাও প্রস্তাব করা হয়েছে। এদিকে বিচার বিভাগকে পুরো স্বাধীন করা, দেশের সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন সহ 86টি প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নায়েম মুমিনুর রহমান তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্কার কমিশনের অন্য সদস্যরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 1 মাস পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই 6টি কমিশন গঠন করেন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর আগে গত 15 জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এখানে যে আসার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আজকের যে এই 2টো ভলিউম আমরা গ্রহণ করছি রিপোর্ট হিসেবে, এটা পৃথিবীর সম্পদ হিসেবে, জাতির সম্পদ হিসেবে এবং পৃথিবীর সম্পদ হিসেবে আমরা গ্রহণ করলাম।
শেখ হাসিনা ভারত থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে এর দায় ভারতের কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম একথা বলেছেন। বাংলা একাডেমির প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমদ ফয়েজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, জুলাই আন্দোলনের সব হত্যাকাণ্ডের ভিডিও নথিভুক্ত আকারে ভালোভাবে সংগ্রহ করা হচ্ছে, যাতে করে ৭২ সালের মতো অপরাধীরা নিজেদের নির্দোষ দাবি করতে না পারে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা জুলাই আগস্টের সকল ইতিহাস সংরক্ষণের তাগিদ দেন। আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো, কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটা জবাব দিতে চাই। 2024 এর যে মহৎ, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা আন্দোলন। আমাদের স্টুডেন্টরা এটার সম্মুখ ভাগে ছিলেন, তারা এটাকে লিড দিয়েছেন। এইটার একটা খুব বড় জিনিস যেটা হচ্ছে যে এটাকে প্রত্যেকটা ইভেন্টকে ধরে রাখা। কেউ এসে ক্লেম করতে পারবে না যে না আমি এটা করেছি বা আমি ওইটা করেছি। সবাই জানে কে কি করেছে, কার অবস্থান কি ছিল, এবং ডকুমেন্টেশনগুলো খুবই ব্রিলিয়ান্টলি হচ্ছে। বৈষম্যহীন রাষ্ট্রের জন্য যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করবে না। শহীদদের স্মৃতি সংরক্ষণের দায়িত্ব সরকার সহ সবার বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের আয়োজনে ২৪-এর রক্তস্নাত গণ অভ্যুত্থানের শহীদদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনে তারা একথা বলেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস আমির মৌলানা মামুনুল হক বলেন, ভারত হত্যাকারীদেরকে নিজেদের কাছে রাখলে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা যাবে না। যাদের আশকারায় ফ্যাসিবাদ পুনর্বাসিত হবে তাদের রুখে দেওয়া হবে বলেও জানান মামুনুল হক। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিচার করতে না পারলে চেয়ার থেকে নেমে যান, ক্ষমতায় বসে ফ্যাসিবাদের পুনর্বাসন চলবে না। বিচার না করলে ফ্যাসিস্ট হাসিনার মতো পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন শিবির সভাপতি। সবিনয় অনুরোধ করব, আপনাদের কোনো কথা কোনো কাজে যদি জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয় তাহলে আগামী দিনে আপনাদেরকেও ছাত্র জনতা কাঠ করে দাঁড় করাবে। পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কিভাবে? যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিশুদ্ধার করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে, আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে, এই ধরনের গাঁজাখুরি কূটনৈতিক চিন্তা করা ঠিক নয়। দুর্নীতির দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছে, তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকা, তোর তাজা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকা, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো উপকর্ম মেহেরবানি করে কেউ করবেন না। যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে। আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে। জুলাই গণহত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডে জড়িতদের বিচার কার্য দ্রুত শেষ করা সহ অন্তর্বর্তী সরকারের কাছে ৯ দফা আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ আহ্বান জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রাঙ্গণে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ প্রতিপাদ্যে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে ৫ থেকে
11 ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিবির সভাপতি। আওয়ামী লীগের পতনের পর কিছু ব্যক্তির পরিবর্তন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা বিদ্যমান রয়েছে অভিযোগ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার কারণে মাথাচাড়া দিচ্ছে পতিত স্বৈরাচার শক্তি। অনতিবিলম্বে দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবিও জানান ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। জুলাই গণহত্যা, 28 অক্টোবর পিলখানা ও শাপলা চত্বর সহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার কার্য দ্রুত শেষ করতে হবে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এবং সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশের আইনের শাসন নিশ্চিত করতে হবে। বিগত 8 বছরের দায়েরকৃত সকল রাজনৈতিক মামলার প্রত্যাহার এবং রাজবন্দীদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। অনলাইনে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে খুলনার শেরেবাংলা রোডের শেখ হাসিনার চাচার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তরিকুল, সেখানের সবশেষ পরিস্থিতি কি জানাবেন? মাজার, আসলে এইখানে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখানে আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শেখ হাসিনার চাচার বাড়ি, যেটি খুলনার শেখ বাড়ি খ্যাত। মূলত এই বাড়িতে বা এইখানে শেখ হাসিনার 5 চাচাতো ভাই তাদের অবস্থান ছিল এবং এখানে ওই পরিবারের কয়েকজন সংসদ সদস্য এখানে ছিল। আর এখানকার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সকাল 8:30 থেকে এখানে বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রধান গেট সহ প্রধান ফটক সহ ভবনের প্রথম অংশ একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে বুলডোজার দিয়ে। এবং যেখানে তারা বসবাস করতেন, সেই যেখানে প্রবেশ করা ছিল দুঃসাধ্য, সেখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ একেবারেই নেই বললে চলে। সেখানে কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা এখানকার এসে বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে যতক্ষণ পর্যন্ত না ভাঙা হবে বা সম্পূর্ণভাবে এটি ভস্মীভূত করা না হবে, ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু ভাঙার কাজ চলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একে একে যে ভবনগুলো বা যে স্থাপনাগুলো সামনে ছিল সেগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে। আমরা আপনাদেরকে যেটি বলতে চাই যে এখানে ছাত্র জনতার যে ভিড়, সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে এবং স্লোগানে তারা বিভিন্ন ধরনের প্রতিবাদ তাদের কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি এবং যেটি তারা আমাদেরকে বলছেন যে এই বাড়িতে বসে সাধারণ মানুষের অধিকারকে এখানে আসলে হরণ করা হয়েছিল। আর যে কারণে এখানকার সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটি কিন্তু ধীরে ধীরে এখানে আশ্রে পড়ছে এবং এটি একটি উদাহরণ হিসেবে থাকবে সাধারণ মানুষের কাছে। এবং আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন বা যারা শাসন ব্যবস্থায় থাকবেন, তারা কিন্তু এই বিষয়টিকে শিক্ষণীয় হিসেবে গ্রহণ করবে বলে তারা মনে করছেন। এবং আমরা আপনাদেরকে একটি কথা বলতে চাই যে এখানকার যে মানুষের যে অনুভূতি, সেই অনুভূতির দিকে আমরা যদি দেখি, তারা কিন্তু এখানে তারা প্রতিবাদ মুখর হয়ে, বিশেষ করে শেখ হাসিনা রাতে ভাষণ প্রচার করবেন বা ভাষণ দিবেন এমন একটি খবরেই কিন্তু এখানকার মানুষ কিন্তু তারা প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে এবং সেই প্রতিবাদ বিক্ষোভে ধীরে ধীরে অংশ নেয় বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভবনগুলো ভেঙে ফেলা হচ্ছে, আর ভেঙে ফেলার সাথে সাথে এখানে অনেকেই এই স্থাপনার বিভিন্ন অংশ অনেকে নিয়ে চলে যাচ্ছেন।
এবং এখানে ছাত্র জনতা তারা এখানে একটি ঘোষণা দিয়েছেন। তারা বলছেন যে এখানে যে স্থাপনা ভেঙে ফেলার পর এখানে এখানে চত্বর তৈরি করা হবে, সেটি শহীদ মুগ্ধর নামে এই চত্বরটি তারা এখানে করবেন বলে তারা এখানে ঘোষণা দিয়ে গেছেন। এবং একটু আগে কিছু ছাত্র জনতা তারা যেটি বলছিলেন যে এখানকার বসে খুলনার যত অনিয়মের সংস্কৃতি এখানেই আসলে রচিত হয়েছে এবং সেই অনিয়মের মধ্যে ছিল এখানে টেন্ডারবাজি, এখানে জমি দখলের একটা বিষয় তারা বলেছেন এবং তারা বলছেন যে এখানে যত অপরাধ এবং অন্যায়, সেই অন্যায়ের সিদ্ধান্তগুলো এখানে বসে আসতো সিদ্ধান্ত। এবং এখানে যে বিভিন্ন ঘর রয়েছে সেই ঘরগুলোতে সবসময় এখানে তারা সভা করত এবং তাদের গুরুত্বপূর্ণ এবং নিজেদের ব্যক্তিগত যারা মানুষগুলো রয়েছে সেগুলো নিয়ে যারা ছিল তাদের নিয়ে তারা এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করত এবং সেই সব মানুষদের তারা চিহ্নিত করে অবিলম্বে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে এই পরিবারের সাথে যারা সহযোগী হিসেবে কাজ করেছে, যারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের অধিকার হরণ করেছে, তারা সেই সব ভবনগুলো সেই সব সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে তাদের সেই সম্পত্তিগুলো ধ্বংস করে সেখানে সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভবনের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে বুলডোজার দিয়ে আঘাত করার পরপরই এবং ভেঙে ফেলার পর সেই একটা ভবনের একটা অংশ ভেঙে পড়ছে এবং এখানকার যে উপস্থিত ছাত্র জনতা তারা কিন্তু উল্লাসে ফেটে পড়ছেন এবং এই উল্লাসটি তাদের প্রতিবাদ। তারা বলছেন যে এটি তাদের ভাষায় তারা এটিকে বলছেন যে এটি মানুষের যে প্রতিবাদের কণ্ঠ বা প্রতিবাদ, মানুষের অধিকার আদায়ের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে তারা কথা বলছেন। এবং আমরা আপনাদেরকে যেটি দেখাতে চাই সেটি হচ্ছে যে ভবনে বসে এখানকার মানুষগুলো তারা এখানকার যারা ক্ষমতাধর ব্যক্তি ছিল বা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল তারা এখানে যারা বসবাস করত, একসময় এই প্রাসাদটি যে এভাবে ভেঙে ফেলা হবে এটি আসলে একটি শিক্ষণীয় বিষয়। পাশাপাশি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আগামীতে যারা রাষ্ট্র ব্যবস্থায় আসবেন বা যারা ক্ষমতাসীন হবেন তারা যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করে। জনগণের যে ক্ষোভ, যে জনগণের অধিকার থেকে বঞ্চিত করলে যে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয় তার যে বহিঃপ্রকাশ এভাবে হতে পারে, এটাই তার প্রমাণ। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। শেখ হাসিনার ভাষণ প্রচারের প্রতিবাদে খুলনার শেরেবাংলা রোডের শেখ হাসিনার চাচার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। সে খবর সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী তারিকুল ইসলাম। নির্বাচনমুখী সংস্কার দিয়ে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে বিএনপি। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কারের নামে বেশি সময়ক্ষেপণ করলে তা দেশের মানুষ মেনে নেবে না। আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপির এই নেতা আরও বলেন, 6 মাস জন আকাঙ্ক্ষা পূরণে অনেক সময়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার দোসররা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আছে, সরকারের ভেতরেও আছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করে তিনি জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। সংবিধানের বিধান সংযুক্ত আছে, সেই অনুপাতে আপনারা আইন প্রণয়ন করুন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী দিনের বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় মানুষ। সে লক্ষ্য বাস্তবায়নে জনগণের সরকার গঠনের লক্ষ্যে কাজ করছে বিএনপি। রাজধানীর হাজারীবাগের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচির জনসম্পৃক্ততা আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেই ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে। দলের পক্ষ থেকে উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি সবার কাছে পৌঁছে দিতে হবে। জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, বাংলাদেশের সংবিধান এবং বিচার বিভাগ পৃথকী ও স্বতন্ত্রীকরণ সংক্রান্ত উচ্চ আদালতের ১৯৯৯ সালের নির্দেশনার আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমানের দীর্ঘসূত্রিতা ও প্রশ্নবিদ্ধ বিচার ব্যবস্থা সংস্কারের মাধ্যমে জনগণের শেষ ভরসাস্থল হিসাবে বিচার বিভাগের ঐতিহ্য ও মহিমা সমুন্নত রাখার লক্ষ্যে একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। আগে জুলাই গণহত্যার বিচার করতে হবে, তারপর জাতীয় নির্বাচন, একথা বলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রাজশাহীতে জুলাই বিপ্লব স্মৃতি স্মারক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে বুধবার সকাল থেকে নগরীর সিএনবি মোড়ে রাজশাহী বিভাগের ৮ জেলার শহীদ পরিবারের সদস্যরা স্মৃতি স্মারক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন। পরে স্মৃতি স্মারকের মোড়ক উন্মোচন করা হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হওয়া ৭১৭ জনের জীবন বৃত্তান্ত ও শহীদ হওয়ার ঘটনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। অবশ্যই নির্বাচন হইতে হবে, তবে গণহত্যারও বিচার হইতে হবে। গণহত্যার বিচার বাদ দেওয়া নির্বাচন এ জাতি আশা করে না। গণহত্যার আমরা সবাই বলি আপনারা নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দিবেন, এর মধ্যেই গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার সকল ডকুমেন্ট আছে, শহীদ আর কতজন আছে এ সরকারের দায়িত্ব তাদেরকে খুঁজে বের করা। কতজনের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, কতজনকে গুম করা হয়েছে, কতজনকে গণকবর দেওয়া হয়েছে, কতজনের লাশ লুকিয়ে রাখা হয়েছে, এই খবর রাষ্ট্রকে দিতে হবে, জাতিকে। ১৬ বছরে দেশের সব বিভাগকে আওয়ামী লীগ সরকার তছনছ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। খুলনা প্রেস ক্লাবে দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা শীর্ষক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মানবাধিকার, গণতন্ত্র, আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, আমাদের স্বাধীনতা, মানুষের অর্থনৈতিক অধিকার, সামাজিক সুবিচার, আমাদের সাম্য, ন্যায় বিচার, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের জীবনের মৌলিক সবকিছুকে তছনছ করে দিয়ে হত্যা, খুন, গুম, ফাঁসি, নিষ্ঠুর নির্যাতনের বর্বর ইতিহাস সৃষ্টি করেছিল। মানবতার হত্যাকারীর সবচেয়ে বড় মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। আওয়ামী লীগকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসান। ঢাকা জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন গণহত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। দেশের মাটিতে তাদের রাজনীতির সুযোগ নেই। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের চিকিৎসা নিশ্চিত করে পুনর্বাসনের দাবি জানান। বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া কেউ আওয়ামী লীগের রাজনীতি চায় না। এ সময় বক্তারা গণ অধিকার পরিষদের বিভিন্ন সময়ে ত্যাগের বর্ণনা দেন। শেষে ঢাকা জেলা ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন। আওয়ামী লীগের সাথে এদেশের বিপ্লবী ছাত্র জনতা, শহীদ পরিবার, আহত যোদ্ধারা কোনো আপোষ করবে না। এই আহত পরিবার, শহীদ পরিবার, এদের পুনর্বাসন করতে হবে এবং একই সাথে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা ভারতে পালিয়ে গেছে ওদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। এই গণহত্যাকারী আওয়ামী লীগ এই বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করার কোনো আস্ফালন দেখায়, তাহলে আমরা গণ অধিকার পরিষদ তাদের সেই আস্ফালনকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছি।
শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। রায় ঘোষণার পর বুধবার বেলা 12টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। সেখানে এই মামলায় আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। হঠাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক বিএনপি নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে উপস্থিত বিএনপি নেতারা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাভেদ আক্তার আহত হয়। তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর সহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে। এর প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনেক্স চত্বরে বসে পড়েন সাংবাদিকরা। পরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ব্যারিস্টার কায়সার কামাল। ঈশ্বরদীর একজন বিএনপি নেতা হঠাৎ করে এক রিপোর্টারকে ধাক্কা মেরে বলতে চাই, তোমরা এখানে কারা? ওই ছেলেটা আমি চিনি না, রিপোর্টার। আমি জাস্ট প্রতিবাদ করে আমি বলছি যে আপনি কে এখানে? এটা বলার পরে এলো পাথারি যে অবস্থা, মাথার পিছনে দেখছেন, পিছনে বুকে টুকে আমার জামা সোয়েটার পরেছিলাম সেটা খুলে গেছে। এখন বুকের মধ্যে খুব মাথা ব্যথা করছে খুব। দুদকের মামলায় বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলাম ও ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। তাদের আলাদা 2 মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে আলাদা 2টি মামলায় তাদের 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। তবে আদালত এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার শুনানি হবে বলে জানান। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শেল ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে উনি কিছু ডলার আনছেন, সেটা 3 লক্ষর উপরে তার ভিতরে 1,82,00,000 টাকার মতো ওনার অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকছে। এই টাকাটা আসলে শেল ব্যাংকিংয়ের মাধ্যমে কীভাবে আসছে এটা আসার কথা না। আদালতের যে নির্ধারিত সময়কালের শেষ সময়ে ওনারা আসছে বিধায় ওই আদালত ওনাদের দরখাস্ত সঠিক সময় উপস্থাপন করতে পারে নাই বিধায় বলছে যে আগামীকাল এই রিমান্ডের আবেদনটা শুনানি হবে। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ 2022 থেকে 2035 প্রণয়নের পর নির্মাণ খাতে 80% প্রকল্প কমে গেছে বলে দাবি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। সংগঠনটি জানায়, ঢাকায় নতুন প্রকল্পের সঙ্গে পাল্লা দিয়ে কমছে রাজস্ব আয় ও কর্মসংস্থান। সিডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনের রিহ্যাব নেতৃবৃন্দ এসব জানান। বক্তারা বলেন, ড্যাপের কারণে ঢাকায় ফ্ল্যাটের দাম বাড়ছে। আগামী 2 বছরের মধ্যে যা অসহনীয় পর্যায়ে আশঙ্কা করছেন তারা। তাদের দাবি, ড্যাপ বৈষম্যমূলক একটি বিধি, যার কারণে ঢাকায় জমির মালিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পরিবেশ বান্ধব পরিকল্পিত নগরায়নের নিশ্চয়তা নেই। ঢাকাকে বিকেন্দ্রীকরণে আবাসন নয়, বরং কর্মসংস্থান ও সুবিধার বিকেন্দ্রীকরণ জরুরি বলে মন্তব্য রিহ্যাবের। এ সময় ড্যাপ সংস্কার করে জনবান্ধব ইমারত বিধিমালা প্রণয়নের দাবিতে 15 দিনের আলটিমেটাম দেন রিহ্যাব নেতারা। মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কোভিড মহামারী চলাকালীন সময়ে তড়িঘড়ি করে দেশের স্বার্থবিরোধী বেআইনি ড্যাপ 2022-35 প্রণয়ন করা হয়। ড্যাপের ফার হ্রাস করার ফলে ভবনের উচ্চতা কমে যাওয়াতে আমাদের হাতে নতুন প্রকল্প নেই বললেই চলে। ফলে আমাদের প্রকল্পগুলোতে নতুন নিয়োগ একেবারেই বন্ধ। ঢাকা শহরের 80% এরিয়াকে অপরিকল্পিত রেখে নগরবাসীকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সরকারের শ্রমিক কল্যাণ ফান্ডে কোনো প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে অর্থ না দিলে তাদের সরকারি কাজের ঠিকাদারিতে অংশগ্রহণ করতে না দেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফান্ডে গ্রামীণ টেলিকমের চেক হস্তান্তর অনুষ্ঠানে এমনটা বলেন উপদেষ্টা। যেসব প্রতিষ্ঠানের বিনিয়োগ 2 কোটির বেশি, তাদের লভ্যাংশ থেকে 0.50% অর্থ
499টি কোম্পানির ইতিমধ্যে দিয়েছে বলেও জানান তিনি। গ্রামীণ টেলিকম 38 কোটি 39,49,000 কোটি টাকা আয়োজনে উপদেষ্টার হাতে এই অর্থের চেক হস্তান্তর করে প্রতিষ্ঠানটির কর্তারা। ভবিষ্যতে প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়িয়ে শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা সহ নানা সুযোগ সুবিধা নিশ্চিতের ব্যবস্থা করা হবে বলেও জানান শ্রম উপদেষ্টা। আমরা ডিসাইড করেছি যে আমরা সরকারের কাছে লিখব, এরপরের থেকে যদি তারা ভলান্টিয়ারলি না দেয় বা না রেজিস্টার করে তাহলে আমরা চিঠি দেব এবং চিঠি দিয়ে দরকার হলে এই সব কনস্ট্রাকশন কোম্পানি এবং অন্যান্য কোম্পানিকে যাতে সরকারের কোনো কাজে টেন্ডারে পার্টিসিপেট করতে না পারে, করতে হলে তাদেরকে এই এই কমপ্লায়েন্সটা করতে হবে। এটা যদি না করা হয় তাহলে বাংলাদেশের যে সংখ্যার শ্রমিক আছে তাদেরকে যে আমরা যে ওয়েলফেয়ারটা করতে চাই সেটা সম্ভব হবে না। আর সরকার তো সবসময় কক্সবাজারে পাহাড়ি এলাকা থেকে 5 জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের চাকমাপাড়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, মাঠপাড়া ও বাইন্নাপাড়া এলাকার 15 জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে মুক্তিপণের দাবিতে 5 জনকে জিম্মি করে অন্যদের ছেড়ে দেয়। খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে জিম্মিদের পরিবার। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের উদ্ধারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে টেকনাফ থানা পুলিশ। গত 1 বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে 219 জনকে অপহরণের ঘটনা ঘটেছে। রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে অপহরণ করা হয় আরও 87 জনকে। এতে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রামে 2012 সালে গুম হওয়া উপজেলা বিএনপি নেতা ও ফটিকছড়ির ইউপি চেয়ারম্যান শহীদুল আলম সিরাজের সন্ধান দাবি করে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। বক্তারা বলেন, বিগত আমলে গুম খুন কতটা ভয়াবহ আকার ধারণ করেছিল তার উদাহরণ শহীদুল আলম সিরাজ। তিনি উপজেলা বিএনপির একজন জনপ্রিয় নেতা ও লেলাং ইউনিয়ন পরিষদেরও সর্বজন গ্রহণযোগ্য চেয়ারম্যান ছিলেন। 2012 সালে বিএনপির চলো চলো ঢাকা চলো কর্মসূচিতে যাওয়ার পথে তিনি গুমের শিকার হন। 13 বছরেরও তার কোনো সন্ধান পায়নি পরিবার। অন্তর্বর্তী সরকারের কাছে তার গুম রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবি জানিয়েছেন তারা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 16 নার্সিং স্টাফের বিরুদ্ধে কর্মস্থলে উপস্থিত না থেকে বেতন তোলার অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। বুধবার বিকেল 3টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযান চালায় দুদক। দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালকের নেতৃত্বে একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। ঘণ্টাব্যাপী অভিযানে হাসপাতালের পরিচালক সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন তারা। একই সঙ্গে সব নথিপত্র যাচাই বাছাই করে অনুসন্ধান করে দলটি। দুদক কর্মকর্তারা জানান, 2021 থেকে 2023 সাল পর্যন্ত 16 জন নার্সিং স্টাফ বিভিন্ন মেয়াদে কর্মস্থলে যোগ না দিয়ে বেতন তোলেন। এই অনিয়মের মাধ্যমে প্রায় 20 লাখ টাকা জালিয়াতি করেন তারা। অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদক কর্মকর্তারা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 20তম নিলামে কমেছে চায়ের বিক্রিয় দাম। অস্থায়ী নিলাম কেন্দ্র খান টাওয়ারে নিলামের কার্যক্রম শুরু হয়। এ সময় 1,08,684 কেজি চা নিলামে ওঠে, যার আনুমানিক বাজার মূল্য 2,17,36,000 টাকা। এবারে নিলামে সর্বোচ্চ 200 টাকা কেজি দরে ব্ল্যাক টি এবং সর্বনিম্ন 125 টাকা কেজি দরে চা বিক্রি হয়। ব্রোকার্সরা বলছেন, বায়ার কম থাকায় এবং চায়ের গুণগত মান কম থাকায় বিক্রি কমেছে। ঘণ্টাব্যাপী নিলামে 3টি ব্রোকার্স হাউজের 10 থেকে 15 জন বায়ার অংশ নেন। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। পাশাপাশি জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থা UNRWAর
তহবিল স্থগিত করছে দেশটি। এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে তা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের মেয়াদে 2018 সালেও মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে এসেছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের অভিযোগ ছিল অযোগ্য দেশকে সদস্য করা এবং ইসরায়েলের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। এ সময় তিনি জাতিসংঘের কড়া সমালোচনা করেন। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ ও শরণার্থী সংস্থা NRAW এর তহবিল স্থগিত করেছে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। 1950 সাল থেকে পূর্ব জেরুজালেম সহ জর্ডান, লেবানন, সিরিয়া, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় কাজ করছে সংস্থাটি। গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন ট্রাম্প। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকাকে ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। অবিস্ফোরিত বোমা অপসারণ, ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত ভবন পুনর্নির্মাণে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। একটা দীর্ঘ সময়ের জন্য উপত্যকাটির নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। এ সময়ের মধ্যে গাজার অর্থনীতিকে সচল করা হবে, বাসিন্দাদের জন্য কর্মসংস্থান ও আবাসনের পূর্ণ ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, ফিলিস্তিনিরা কেউ গাজায় ফিরতে চায় না। এই মুহূর্তে তাদের কোনো বিকল্প নেই, তাই বাধ্য হয়ে তাদের ধ্বংসস্তূপের মধ্যে ফিরতে হচ্ছে। আটাশি বছর বয়সে লিসবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইসমাইলিদের ধর্মীয় নেতা আগা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বিষয়টি নিশ্চিত করেছে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। ইমাম ইসমাইল ইবনে জাফরের 49তম বংশধর ছিলেন তিনি। শিয়া মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী হিসেবে পরিচিত ইসমাইলি, যারা নিজেদের মহানবীর সরাসরি বংশধর হিসেবে দাবি করেন। বিশ্বজুড়ে ইমাম জাফরের অনুসারীর সংখ্যা 1.5 কোটি। ধারণা করা হয় আগা খানের সম্পদের পরিমাণ প্রায় $1300 কোটি, যার বেশিরভাগই উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তিনি। পর্যটন, আবাসন ও রেসের ঘোড়ার ব্রিডিংয়ের ব্যবসার মাধ্যমেও পরিচিতি কুড়ান আগা খান। এবারে খেলা প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। 8 দলের এই টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন 12 জন। তাদের মধ্যে আছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন 3 জন। পাকিস্তান ও আমিরাতের 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, শেষ হবে 9 মার্চ। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং দুবাইয়ে হবে ম্যাচগুলো। 12 জন আম্পায়ারের মধ্যে 6 জন 2017 সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালন করেছেন। সেই টুর্নামেন্টের ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করা রিচার্ড কেটেলবরো এবারও আছেন। 2017 সংস্করণ থেকে বাকি 5 আম্পায়ার হলেন ক্রিস গ্যাফনে, কুমার ধর্মসেনা, রিচার্ড উইলিংওয়ার্থ, পল রাইফেল ও রড টাকার। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছেন ফরচুন বরিশাল। প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নয় টানা 2 বার ফাইনালে ওঠা দলটি। শিরোপা জেতার লড়াইয়ে উইনিং কম্বিনেশনই প্রাধান্য দিচ্ছেন বরিশাল কোচ মিজানুর রহমান বাবুল। আমরা টিমও করেছি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। সো আমাদের টিম কম্বিনেশন দেখলেও তাই হয়। সো চ্যাম্পিয়ন হতে পারি কি হতে পারি না ওইটা 7 তারিখ বোঝা যাবে, বাট আমরা ফাইনালে উঠেছি। আমাদের সেই কম্বিনেশন, আমাদের সেই টিম বন্ডিং, আমাদের সেটা কাজ করেছে এবং আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে আমরা ফাইনাল খেলবো। ইনশাল্লাহ আমরা সেইভাবেই সেই লক্ষ্যে এগিয়েছি এবং আমরা যেতে পেরেছি। মোমেন্টামটা হারাতে চাইনি, এই জন্য হয়তো আমরা ওই কম্বিনেশনে খেলার চেষ্টা করেছি। সম্প্রতি জয়পুরহাটে নারী খেলোয়াড়দের উপর হামলার প্রতিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অবদানকে স্মরণীয় করে রাখতে শহীদ নাফিসা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব, প্রক্টর অধ্যাপক AKM
রাশিদুল আলম ও বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। দেশ গঠনে নারীদের ভূমিকা ও নারী ক্রীড়াঙ্গনের মৌলবাদী চেতনা থেকে বেরিয়ে আসতেই এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান সংগঠনটির নেতাকর্মীরা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।